মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। এরপর ভারতের কারাগারে কাটাতে হয় 5টি বছর। কিন্তু বাংলাদেশ থেকে নিখোঁজ হয়ে তিনি কিভাবে ভারতের কারাগারে গেলেন, তাকে গুম করলই বা কারা, সেসব লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি নিজেই। জানাচ্ছেন এসআর রাজ। জামায়াত নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালী। সাঈদীর বিরুদ্ধে সাক্ষী না দিয়ে তার পক্ষে সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার কারণে সুখরঞ্জন বালীকে গুম করা হয়। এরপর ভারতের কারাগারে তাকে প্রায় দীর্ঘ 5 বছর আটকে রাখা হয়। বাসসকে সেই সব লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন বালী নিজেই। সাক্ষী দিতে ঢুকলো তখনই আর কি আমার ওইখানে বেশ আমি অপহরণ হয়ে যায়। ঘটনাটি ঘটে 2012 সালের 5 নভেম্বর। সাঈদীর পক্ষে সেদিন সাক্ষ্য দিতে আদালতে যান সুখরঞ্জন বালী। সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী। পরে গাড়ি দেখে তাদেরকে আদালতের গেটেই আটকে ফেলা হয়। তখন গেটের দায়িত্বে থাকা লোকদের সাথে তর্ক বিতর্ক চলে। সে সময় কিছু সাদা পোশাকের লোক সুখরঞ্জন বালীকে নামিয়ে টানাটানি করতে থাকেন। পরে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে তার চোখ বেঁধে ফেলা হয় এবং গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা সুখরঞ্জনকে হাঁটাতে থাকেন। একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে সুখরঞ্জন বালী বাসসকে জানান, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না। মাঝে মধ্যে অল্প করে খাবার দেওয়া হতো। যারা খাবার দিতেন বা পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন। 2 দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় তাকে। সেখানে জোর করে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলে। এক পর্যায়ে তারা মারধর সহ কারেন্টের শক দেয় ও নির্যাতন করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান সুখরঞ্জন বালী। তিনি বলেন, গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি তা জানতে চান। সে সময় জায়গাটি বাগেরহাট কিনা তা বোঝার চেষ্টা করেন সুখরঞ্জন বালী, কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাগেরহাট নয়। পরে জোর করে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালী। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে? কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালী বলেন, আমি যেতে না চাইলেও জোর করে তারা আমাকে টেনে ধরে বিএসএফ এর সদস্যদের কাছে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচণ্ড মারধর শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পারছিল কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে। এরপর বসিরহাট জেলে তাকে 22 দিন রাখা হয়। পরে আদালতে তোলা হয়। এরপর দমদম জেলে তার জায়গা হয়। এভাবেই ভারতের কারাগারে থাকতে হয় সুখরঞ্জন বালীকে। সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দীকে দেখে আমি চিনে ফেলি। সে সম্পর্কে আমার ভাগ্নে হয়। পরে সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমাকে জড়িয়ে ধরে বলে, মামা তুমি বেঁচে আছো? আমরা তো জানি তুমি মারা গেছো। সে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের জানাই। পরে বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফিরে আসতে পারি। সুখরঞ্জন বলেন, অনেক ভয় আতঙ্কের পর সাঈদী হুজুরের মৃত্যুর কথা শুনে আমি থাকতে পারিনি। তাই মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। এরপর আবারও নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই।
এদিকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত 27 আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে দেশে গত 15 বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এস আই রাজ, এটিএন নিউজ।